গণেশ ঘোষের হাতে গড়া আর এক বিপ্লবীর কাহিনী আপনাদের শোনাচ্ছি। এর নাম বিপ্লবী হরিপদ ভট্টাচার্য। মাত্র 17 বছর বয়সে হরিপদদা এক লোমহর্ষক ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন। চট্টগ্রামের অধিবাসীদের শায়েস্তা করার জন্য আসাদুল্লাহ খাঁকে ডিএসপি করে ইংরেজ প্রশাসক নিয়ে আসে। আসাদুল্লাহ খাঁকে সোজা ভাষায় নরপশু বললেও ভুল হবে না, তিনি এত অত্যাচারী ছিলেন। সেই আসাদুল্লাহ খাঁ চট্টগ্রামে এসেই এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন। যখন তখন রাস্তা থেকে যুবকদের ধরে নিয়ে বেধড়ক মার মেরে, না খেতে দিয়ে, না জল দিয়ে, সারাদিন থানায় আটকে রেখে রাত্রির বেলায় আধমরা অবস্থায় ছেড়ে দিত। একদিন হরিপদ ভট্টাচার্য রাস্তায় রয়েছেন, তাকেও আসাদুল্লাহর বাহিনী তুলে নিয়ে গিয়ে সারাদিন বিনা জলে, বিনা খাবারে মেরে আধমরা অবস্থায় ছেড়ে দেয়। আসাদুল্লাহ খাঁর কাছে অত্যাচার করাটাই ছিল একটা এন্টারটেনমেন্ট। হরিপদদা একদিন একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে গেলেন। উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশেই একটা বাড়ি থেকে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার এই গানটা একটা বাচ্চা মেয়ে, 7-8 বছর বয়স হবে, নাম পারুল, সে গাইছিল। দুর্ভাগ্যক্রমে সেখান দিয়ে আসাদুল্লাহ খাঁ তার দলবল নিয়ে সে সময়তেই যাচ্ছিলেন। গানটা শুনে ক্ষিপ্ত হয়ে আসাদুল্লাহ খাঁ পারুলের বাড়িতে ঢুকে বাড়ি তছরছ করতে থাকে। আর পারুলকে হাতের কাছে পেয়ে এমন মার মারলেন যে কিছুক্ষণ বাদে পারুল মারা গেল। এই যে ঘটনাটা হরিপদদার সামনে ঘটেছিল, এরপর থেকে হরিপদদার আসাদুল্লাহ খাঁর উপরে এক প্রচণ্ড বিদ্বেষ জন্মাবারই কথা। কারণ একটা বাচ্চা মেয়েকে একটা গান গাওয়ার অপরাধেতে একটা পুলিশ, তিনি প্রশাসক হতে পারেন, মারবার অধিকার তার ছিল না, তিনি মেরে ফেলবেন। বিপ্লবী বাহিনীও চুপ করে বসে নেই। মাস্টারদা একদিন এক গোপন বৈঠকে স্থির করলেন যে আসাদুল্লাহ খাঁকে তার প্রাপ্য শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে হবে। হরিপদদা বসেছিলেন সেই মিটিংয়েতে। তিনি বললেন যে এই দায়িত্বটা যেন আমাকে দেয়া হয়। 1931 সালের 30শে অগস্ট সুযোগটা এসে গেল। আসাদুল্লাহ খাঁর ফুটবল ক্লাবের সঙ্গে স্থানীয় একটি ফুটবল ক্লাবের ফাইনাল খেলা। আসাদুল্লাহ খাঁ আবার ফুটবল প্রেমিক ছিলেন। সেই সুযোগটা কাজে লাগাবার জন্যে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হরিপদ ভট্টাচার্য ঠিক করলেন আজই আমাকে কাজটা সমাধা করতে হবে। ফলেটা কি করলেন? গ্রাম্য পোশাক একটা জোগাড় করলেন। গরিব মুসলমান ছেলের বেশে, কিশোরের বেশে তিনি বুকের সামনে একটা ছাতা ঝুলিয়ে, কোমরে রিভলভার গুজে, তাতে 5টা গুলি, তিনি মাঠে উপস্থিত হলেন। তারপরে আর কি, বিকেল 4টের সময় আসাদুল্লাহ খাঁ সদল বলে মাঠে এসে
তার নির্দিষ্ট জায়গায় বসলেন। খেলা শুরু হলো। ভাগ্য ভালো, আসাদুল্লাহ খাঁর দল সেদিনকে জিতে গেল। জেতার ফলে আসাদুল্লাহ খাঁ হাতে কাপটা নিয়ে তার প্রহরী বেষ্টনী থেকে বেরিয়ে এসে উল্লাসে নৃত্য করতে লাগলেন। এই সুযোগ ক্ষিপ্র বাঘের মতন হরিপদ ভট্টাচার্য তার সামনে এসে দাঁড়িয়েই পরপর 3টে গুলি করে তার বুকের ওপর। ঘটনাস্থলেই আসাদুল্লাহ খাঁ প্রাণত্যাগ করে। হরিপদ ভট্টাচার্য ধরা পড়ে যায়। তাকে বেদম প্রহার করা শুরু হয়ে যায়। তারপর তাকে পিচ মোড়া করে বেঁধে থানায় নিয়ে গিয়ে সারা রাত ধরে 3rd ডিগ্রি নির্যাতন শুরু করে অন্যান্য পুলিশেরা। জেলা শাসক শুটার তিনি ছিলেন আর এক নরপশু। তিনিও বিপ্লবীদের ওপর অমানসিক অত্যাচার করে আনন্দ পেতেন। ফলে হলো এটা কি, শুটার পরের দিন সকালবেলায় হরিপদ ভট্টাচার্যকে হাতে পায়ে ছেকল বেঁধে, গলায় একটা ছেকল বেঁধে, যেমন করে আমরা বন্য পশুকে নিয়ে সার্কাসেতে ঘোরাফেরা করি, সেই অবস্থাতে শহরে, গ্রামে, স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেধড়ক মার মেরে অন্যদের মনেতে ত্রাসের সঞ্চার করছে। হরিপদদার স্কুলের নাম ছিল সারওয়াতেলি স্কুল। তাকে সেখানেও নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর খালি হরিপদকে নয়, সেই স্কুলের ছাত্র, শিক্ষক প্রত্যেককেই আসাদ শুটারের বাহিনী বেধড়ক মার শুরু করে। ব্যাটনের আঘাতে অনেকে অজ্ঞান হয়ে পড়ে। এই অবস্থায় হেডমাস্টার মশাই তিনি প্রতিবাদ জানালে শুটারের বড় টর্চের আঘাতে তিনি অজ্ঞান হয়ে যান, জ্ঞান হারান। শুটারের এই অত্যাচার চলতেই থাকে। তারপর তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে গিয়ে তার বাবা, মা, ভাইদের রাস্তায় বের করে গাছে বেঁধে বেধড়ক মার শুরু করা হয়। আর বাড়িতে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। শুটারের এই অত্যাচারের কাহিনী জেম সেনগুপ্ত, যতীন্দ্রমোহন সেনগুপ্ত তদন্ত করে দেখেন এবং ইংল্যান্ডে গিয়ে বক্তৃতার মাধ্যমে সেটা ইংল্যান্ডবাসীকে জানান। পার্লামেন্টে কথা ওঠে। ফলে শুটারকে কৈফিয়ত তলব করে ভারতবর্ষের প্রশাসন। বিচারের জ্বালা এড়াতে শুটার নিজের রিভলভারের গুলিতে নিজেই আত্মহত্যা করেন। এই প্রসঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কানেও এই ঘটনাটি গিয়েছিল। তিনি হরিপদ ভট্টাচার্যের বাবাকে ব্যক্তিগতভাবে সমবেদনার চিঠি লিখে 200টি টাকা পাঠিয়েছিলেন সাহায্য হিসেবে। হরিপদদা যদিও ফাঁসি হয়নি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে
আন্দামানের সেলুলার জেলেতে বন্দি করে রাখা হয়। সেলুলার জেলে তার বন্দি সংখ্যা ছিল 12। স্বাধীনতা উত্তরকালে 1993 সালে হরিপদদা মৃত্যু হয়। কিরণ সেনের কথা বলবার আগে দুটো কথা বলে নিই। 1930 সালের 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী বাহিনী চট্টগ্রাম অস্ত্রাগার ধ্বংস করে, লুণ্ঠন করে চট্টগ্রামকে দখল করে নেয়। 4 দিন বাদে জালালাবাদে ইংরেজ বাহিনীর সঙ্গে বিপ্লবী বাহিনীর এক মরণপণ সংগ্রাম হয়। সেই যুদ্ধটির নাম হচ্ছে জালালাবাদ যুদ্ধ। জালালাবাদ যুদ্ধে 12 জন বিপ্লবী শহীদের মৃত্যুবরণ করেন এবং ইংরেজ পক্ষে হতাহত হয় বহু। মাস্টারদা সূর্য সেন জালালাবাদ পাহাড় ছাড়বার আগে সিদ্ধান্ত নেন যে আর সম্মুখ সমর নয়, এবার আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিভিন্ন গুপ্ত কেন্দ্রে থেকে গেরিলা পদ্ধতিতে ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধ, যতক্ষণ না আমরা আমাদের অভিষ্টে পৌঁছতে পারছি। ফলে তার বাহিনীর সকলে মাস্টারদা সহ চট্টগ্রামের বিভিন্ন গ্রামে গ্রামে যেসব গুপ্ত কেন্দ্র আগে থেকেই গড়ে রাখা হয়েছিল সেই সব গুপ্ত কেন্দ্রে ছড়িয়ে পড়েন ছোট ছোট দলে ভাগ হয়ে। এদিকে ইংরেজ মাস্টারদাকে ধরবার জন্যে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। মাতার দাম প্রথমে 5,000 টাকা, তারপরে করে হলো 10,000 টাকা। সমস্ত চট্টগ্রামের হাটে বাজারে গ্রামে গঞ্জে মাস্টারদার ছবি দিয়ে, বিবরণ দিয়ে, পুরস্কারের অর্থ উল্লেখ করে পোস্টারে পোস্টারে ছেয়ে দেয়। ভারতের ইতিহাস বারবার বিশ্বাসঘাতকদের হাতে লাঞ্ছিত হয়েছে, কলঙ্কিত হয়েছে। এই বড় দুঃখের জিনিস। মীর জাফর থেকে শুরু করে এই অকথিত মীর জাফর যে ভারতবর্ষের বুকে কতজন জন্মেছেন সেই ইতিহাসবিদরাও হয়তো জানেন না। ঠিক তেমনই কুখ্যাত নেত্রসেন খবর পেয়ে গেলেন যে মাস্টারদা এসে লুকিয়ে আছেন গৈরালা গ্রামের ক্ষীরোদপ্রভা বিশ্বাসের বাড়িতে। এই খবরটা পেয়েই তিনি স্থানীয় পটিয়া থানাতে দিয়ে এলেন। কেন দিয়ে এলেন? 10,000 টাকা পুরস্কারের লোভে। সেই রাত্রিরেতেই রাত্রি 8টা নাগাদ ক্যাপ্টেন ওয়াসবল 300 গোর্খা সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে ঘিরে ফেলে ক্ষীরোদপ্রভা মাসিমার বাড়ি। সেই সময় 6 জন বিপ্লবী, তার মধ্যে একজন মহিলা কল্পনা দত্ত, পরবর্তীকালে যিনি কল্পনা যোশী হয়েছিলেন তিনিও ছিলেন। 6 জন বিপ্লবী পুলিশ বেষ্টনী ভেদ করে পালাবার জন্যে রাত্রি 9টা নাগাদ বাড়ির পেছনের বাঁশ বাগান দিয়ে এগোতে থাকেন। প্রত্যেকের হাতে গুলি ভরা রিভলভার। দুর্ভাগ্যের বিষয় যে 4 জন পালাতে পারলেও সূর্য সেন,
মাস্টারদা সূর্য সেন এবং ব্রজেন সেন এনারা গোর্খা সৈন্যবাহিনীর হাতে ধরা পড়ে যান। ধরা পড়ে যাওয়ার পরে তাদের উপর সেখানেই প্রচণ্ড মারধর করা হয় এবং হাতে পায়ে বেঁধে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরদিন ভোর 4টে নাগাদ ক্যাপ্টেন ওয়াসমল আসেন, এসে মাস্টারদার বুকে একটি সজোরে লাথি মারে। দুর্বল ক্ষীণজীবী মাস্টারদা তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। এই বর্ণনা আমি শুনেছি তারই সাথী যিনি একসঙ্গে ধরা পড়েছিলেন ব্রজেনদার মুখে। ব্রজেনদা বলেন, তারপরে আমাদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে মাঠের উপর দিয়ে প্রায় 5 মাইল দৌড় করিয়ে পটিয়া থানাতে নিয়ে যাওয়া হয়। পটিয়া থানাতে নিয়ে গিয়ে 6 ফুট বাই 6 ফুট একটা কাঁটা তারের খাঁচার মধ্যে রৌদ্রের মধ্যে আমাদের সারাদিন ফেলে রাখা হয়। খাবার তো দুরস্ত, 1 ফোঁটা জলও তাদের জোটেনি। রাত্রিবেলায় ট্রেনে চাপিয়ে মাস্টারদা এবং ব্রজেন সেনকে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা হেডকোয়ার্টারেতে। আপনারা সকলেই জানেন 1934 সালের 12ই জানুয়ারি ভোরবেলায় মাস্টারদাকে ফাঁসির মঞ্চে হত্যা করা হয়। এখন বলি কিরণ সেনের কথা। বিপ্লবীরা ঠিক করলেন যে ঠিক আছে, মাস্টারদা ধরা পড়ে গেছেন, তার শাস্তি হয়েছে, তার তারিখও নির্ধারিত হয়েছে 12ই জানুয়ারি, কিন্তু এই 12ই জানুয়ারির আগেই নেত্রসেনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। দায়িত্ব পড়ল কিরণ সেনের উপর। কিন্তু দুঃখের বিষয়, সে সময় দলের হাতে কোনো রিভলভারই ছিল না। তিনি যখন বললেন যে আমাকে একটা অস্ত্র দেওয়া হোক, তখন দল বলল এই মুহূর্তে আমাদের কাছে কোনো অস্ত্র নেই। তখন কিরণ সেন ঠিক করলেন যে দায়িত্ব যখন দেয়া হয়েছে আমাকে, সে দায়িত্ব তো আমায় পালন করতেই হবে। অর্থাৎ 12ই জানুয়ারির মধ্যেই নেত্রসেনকে পৃথিবী থেকে সরাতে হবে। তিনি বাড়ি গিয়ে খুঁজে পেতে একটি বড় ডাব কাটার দা, যাকে কাটারি বলি আমরা, সেটা পাথরে ঘষে ঘষে ধারালো করে তুলে যথাস্থানেতে লুকিয়ে রাখলেন। এদিকে নেত্রসেন বিপ্লবীদের ভয়ে বাড়ি থেকে বেরোলেই বন্ধ করে দিল। কখনো সখনো বাড়ির সামনে আসেন, ঘোরাফেরা করেন, আবার বাড়িতে ঢুকে পড়েন। তিনি জানতেন যে কাজটি তিনি করেছেন সেটি কিন্তু বিপ্লবীরা মেনে নেবে না। ফলে নেত্রসেনকে নাগালের মধ্যে পাওয়া কিরণের পক্ষে খুব কঠিন হল। নেত্রসেনের গতিবিধির ওপর নজর রাখতে কিরণ সেন নেত্রসেনের বাড়ির কাছে একটি মাঠে এসে খেলা শুরু করলেন, ফুটবল খেলা। একটা একটা করে দিন চলে যাচ্ছে। কিরণদা বলছেন যে আমার রাত্রেবেলা ঘুম হচ্ছে না, এক একটা করে দিন চলে যাচ্ছে, আর এক একটা দিন
আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। 9 তারিখ এসে গেল, আর মাত্র 2টো দিন হাতে, 10 আর 11, 12 তারিখে মাস্টারদার ফাঁসি। সেদিনও তিনি মাঠে ফুটবল খেলছিলেন। হঠাৎ দেখেন নেত্র সেন এক হাতে একটি বাজারের ব্যাগ, আর অন্য হাতে একটি মাছ নিয়ে হৃষ্টচিত্তে বাড়ি ফিরছেন। কারণ সেদিনকেই তাকে থানা থেকে বলা হয়েছে যে 10,000 টাকার পুরস্কারটা শিগগিরই এসে যাবে। ওই দেখে পায়ে আঘাত বা চোট লেগেছে বলে কিরণ সেন কিন্তু মাঠ থেকে সোজা বাড়িতে গিয়ে কি করলেন, কাটারিটা বের করে চলে গেলেন বাগানে গিয়ে একটা কলা গাছের তলাতে একটি কোপ মারলেন। কিরণদা বলছেন 2-1টি কোপ মারাতেই দেখা গেল কলা গাছটা লুটিয়ে পড়ল। আমি বুঝে গেলাম এতেই কাজ হবে। সঙ্গে আমার সাথী রবি নন্দীকে নিয়ে থলের মধ্যে কাটারিটাকে ভরে সন্ধে হতেই নেত্র সেনের বাড়ির দাওয়ার ঠিক উল্টো দিকে ঝোপের মধ্যে তারা ঘাপটি মেরে বসে রইলেন। ঠান্ডা এদিকে, জানুয়ারি মাস, মশার দাপট, সব কিছু অগ্রাহ্য করে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল নেত্র সেনকে তার স্ত্রী খাবার বেড়ে ডাকছে। নেত্র এসে খেতে বসলেন, স্ত্রীও বসে আছেন। হঠাৎ কোনো আহার্য আনবার জন্যে নেত্র স্ত্রী রান্নাঘরে চলে গেলেন। কিরণদা বলছেন, এই সুযোগ আমি আর রবি দুজনে নেকড়ে বাঘের মতন এক লাফে দাওয়ায় উঠে মোক্ষম এক কোপ বসিয়ে দিলাম নেত্র সেনের মাথার উপর। মাথা এবং ঘাড়, তার মাঝামাঝি কোপটা বসালে ঘাড় থেকে মাথাটা খুলে নেত্র মাটিতে পড়ে। ওইটুকুনি দেখেই আমরা সোজা ওইখান থেকে পালিয়ে যাই। অনেক চেষ্টা করেও নেত্র সেনের হত্যাকারীকে কিন্তু পুলিশরা ধরতে পারেনি। কিরণ সেন তার দাদা রেঙ্গুনে থাকতেন, তার কাছে গিয়ে আত্মগোপন করে। পুলিশ রেঙ্গুন থেকে তাকে ধরে নিয়ে আসে, কিন্তু প্রমাণে ব্যর্থ হয় যে তিনি নেত্রকে হত্যা করেছেন।